অ্যাকুট করোনারি সিনড্রোম, একটা চেস্ট পেইন নিয়ে আসলো আমাদের ওয়ার্ডে। আমরা ইসিজি করলাম। তাহলে প্রথমে আমরা কি করি, একটা ইসিজি করি। ইসিজি করলাম, এটা কি দাগ হবে না, হোয়াইট বোর্ড। অ্যাকুট করোনারি সিনড্রোমে একটা পেশেন্ট, প্রথমে আমরা যেটা করব তার নাম হলো ইসিজি। করি একটা ইসিজি। এই ইসিজিতে দুইটা ঘটনা ঘটতে পারে। এসটি এলিভেশন, পরে আমি আসবো কিউওয়েভ, তারপর হলো এসটি সেগমেন্ট, টি ইনভার্সন, সেই আলোচনা আমি পরে আসতেছি। ইসিজি করলাম, একটা অ্যাকুট সাসপেক্টেড কেস অফ অ্যাকুট করোনারি সিনড্রোম, অর্থাৎ বুকে ব্যথা নিয়ে আসছে, আমরা মনে করে ধরে নিলাম যে এটা একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে, তার ইসিজি করলাম। ইসিজি করার পরে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হলো এসটি সেগমেন্টটা এলিভেটেড, এসটি সেগমেন্ট এলিভেশন। যখনই আমরা এরকম একটা পেয়ে যাই এসটি সেগমেন্ট এলিভেশন, তখন আমরা বলি অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তখন আর বলা লাগে না যে এটা এসটি সেগমেন্ট এলিভেটেড এমআই, এই কথাটা আর বলা লাগে না। গেল। আরেকটা ঘটনা ঘটতে পারে যেখানে আমরা দেখতে পাবো যে এসটি সেগমেন্টটা এলিভেশন না হয়ে ডিপ্রেশন হয়ে গেছে। আমাদের সমস্যাটা হলো এই জায়গাটায়। আমরা অনেকেই জানি, অনেকে একটু বুঝতে অসুবিধা হয়। মূলত এই এসটি সেগমেন্ট ডিপ্রেশন ইন এ পেশেন্ট সাসপেক্টেড অফ এসিএস, সেখানে এসটি সেগমেন্ট ডিপ্রেশন হলে ঘটনাটা কি ঘটে। এসটি সেগমেন্ট এলিভেশন হলে অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়ে গেল, সেখানে আমরা ট্রপোনিন করতে যাব না। কখনো কখনো আমরা যেতেও পারি, ট্রপোনিন ডাজ নট ম্যাটার হোয়েন ইউ অলরেডি গেট এসটি সেগমেন্ট এলিভেশন। কিন্তু যখন এসটি সেগমেন্ট ডিপ্রেশন হবে তখন কি হবে। এসটি সেগমেন্ট ডিপ্রেশন যদি হয় তখন তার ডায়াগনোসিস হবে দুইটা। একটা হলো নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই, অথবা আনস্টেবল অ্যানজাইনা। অর্থাৎ আমি বারবার ব্যাকে ফিরে যাব যে এসিএস এর পেশেন্ট সাসপেক্টেড কেস, বুকে ব্যথা নিয়ে আসছে, আমরা ইসিজি করলাম, তাকে পেলাম এসটি সেগমেন্টের ডিপ্রেশন। তাহলে এসটি সেগমেন্ট ডিপ্রেশন পাওয়ার পরেও আমরা তাকে কিন্তু ওই মুহূর্তে বলতে পারবো না এটা আসলে নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই না আনস্টেবল অ্যানজাইনা। এসটি সেগমেন্ট ডিপ্রেশন পাওয়ার পরেও আমরা ওই এসিএসই তাকে বলবো। তো আমরা এই নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই বাই আনস্টেবল অ্যানজাইনা হিসেবে তাকে রিকগনাইজ করব না। আমরা যেটা করব, এসটি সেগমেন্ট ডিপ্রেশন পাওয়ার পরে এই রোগীকে আমরা ট্রপোনিন করতে দেব। ট্রপোনিন কার্ডিয়াক এনজাইম, ট্রপোনিন। ট্রপোনিন হচ্ছে আই আছে আর টি আছে। আমরা সাধারণত এই টিটা দেই, টিটা মোস্ট সেন্সিটিভ। যদি এই রোগীর ট্রপোনিন পজিটিভ হয়, অর্থাৎ ট্রপোনিন যদি রেইজড আসে, তাহলে ডায়াগনোসিস হবে নন এসটি এলিভেশন এমআই। আর যদি ট্রপোনিনটা নেগেটিভ আসে, তাহলে তার ডায়াগনোসিস হবে আনস্টেবল অ্যানজাইনা। খুব সিম্পল, কিন্তু কেমন যেন বুঝতে একটু অসুবিধা হয়। আমি আবার ব্যাকে যাই। অ্যাকুট করোনারি সিনড্রোমের একটা পেশেন্ট, তাকে আমরা ইসিজি করতে বলেছিলাম। ইসিজি করার পরে দেখলাম এসটি সেগমেন্ট এলিভেশন। আমরা একদিক থেকে বোধহয় একটু খুশি হলাম বিইং ডক্টর, যে না, অন্তত ডায়াগনস্টিক ঝামেলায় তো আমি পড়লাম না, আমি ডায়াগনোসিস করতে পেরেছি। সেই হুমায়ুন আহমেদের একটা লেখায় অনেক আগে পড়েছিলাম, কোন লেখায় মনে নাই, যে জুনিয়র ডক্টর রোগ ডায়াগনোসিস করার পরে একটা সফলতার হাসি দেয়, আর সিনিয়র ডাক্তার রোগ ডায়াগনোসিস করার পরে একটা কষ্টের হাসি দেয় রোগীর লোকের সামনে, এই বলে যে একটা খারাপ রোগ ধরা পড়েছে। আর আমরা যারা জুনিয়র ডাক্তার, তারা রোগ সে খারাপ হোক আর ভালো হোক, আমি ডায়াগনোসিস করতে পেরেছি, এটাই আমার জন্য হাসির ব্যাপার, রুগীর যা হয়। তো আমরা এসটি সেগমেন্ট এলিভেশন যখন পেয়ে গেলাম, তখন মনে মনে হয়তো জুনিয়র ডক্টর হিসেবে একটু হাসতেই পারি যে আমি একটা ডায়াগনোসিস অন্তত পৌঁছাইছি, ঝামেলায় পড়িনি। কিন্তু যখন দেখলাম যে এসটি সেগমেন্ট ডিপ্রেশন, তখন একটা ঝামেলায় পড়ে গেলাম। এই এসটি সেগমেন্ট ডিপ্রেশন নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই হতে পারে, অথবা আনস্টেবল অ্যানজাইনা হতে পারে। এই দুটো জিনিসের আলোচনা আমি পরে আসছি। তো প্রথম এই নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই না আনস্টেবল অ্যানজাইনা, এটা বোঝার জন্য আমাকে ট্রপোনিন করতে হবে। ট্রপোনিনটা কিছুই না, এটা কার্ডিয়াক এনজাইম। আসলে যখন কার্ডিয়াক ইনজুরি হয়, মাসেল ইনজুরি হয়, নেক্রোসিস হয়, তখন এই এনজাইম গুলো রিলিজ হয়, ব্লাডে বা সিরামে রিলিজ হয়, এবং তার লেভেলটা অনেক বেশি হয়। তখন আমরা তাদেরকে বলি নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই।
আর যদি ট্রপোনিনটা বেশি না হয় অর্থাৎ নর্মাল থাকে তখন তার নাম হলো আনস্টেবল অ্যাঞ্জাইনা। এটা জাস্ট ডায়াগনস্টিক ডিফারেন্স। কিন্তু তুমি যখন ট্রিটমেন্ট দিতে যাবে এই দুইটা ক্ষেত্রেই ট্রিটমেন্ট হবে সেম, অর্থাৎ অ্যাকুট মায়োকার্ডিয়াল এই তিনটা ক্ষেত্রেই একই রকম ট্রিটমেন্ট। অ্যাকুট এএমআই তে যে ট্রিটমেন্ট দিবে, নন এসটি সেগমেন্ট এলিভেশন এএমআই তে যে ট্রিটমেন্ট দিবে, সেই একই ট্রিটমেন্ট আনস্টেবল অ্যাঞ্জাইনাতে দিবে, কিন্তু এদের প্রগনোসিস বা ফার্দার অ্যাপ্রোচটা একটু আলাদা। সেই আলাদাটা কি? অ্যাকুট এএমআই আমরা যাকে পেয়েছিলাম সেই রোগীটা বর্তমান প্রিন্সিপালে যেটা বলা হচ্ছে যে 12 ঘন্টার আগে যদি আসে এই অ্যাকুট এএমআই, যেটা 1 নম্বরে আমরা অ্যাকুট এএমআই, এই রোগীটা যদি 12 ঘন্টার আগে আসে তাহলে আমরা একে পিসিআই করতে পারবো, প্রাইমারি পিসিআই, প্রাইমারি সামনে একটা পি দেই, প্রাইমারি পিসিআই, প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন। অর্থাৎ আমরা এই পেশেন্টটা সঙ্গে সঙ্গে ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে সেখানে সিএজি অর্থাৎ করোনারি অ্যাঞ্জিওগ্রাম করলাম। তারপরে যদি যে মনে করো একটা করোনারি আর্টারি, দিস ইজ করোনারি আর্টারি, করোনারি আর্টারি আঁকালাম একটা, মনে করো এই করোনারি আর্টারি এখানে থ্রম্বোসিস আছে, এই করোনারি আর্টারি থ্রম্বোসিসটা একটা স্টেন একটা কিছু একটা ঢুকায়ে ওইটাকে লাইসিস করে দিলাম, রিমুভ করে দিলাম ওই ক্যাথ ল্যাবে নিয়ে। তাহলে কি হলো? এটা প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন। ক্যাথ ল্যাবে নিয়ে করোনারি অ্যাঞ্জিওগ্রাম করলাম এবং ওই একই সেটিং এ তার ওই থ্রম্বাসটা রিমুভ করলাম এবং ওইখানে আমরা যেটা বলি রিং পরানো, এই রিং পরানো শব্দটা ঠিক আছে, কিন্তু আমরা মেডিকেলের ভাষায় বলবো স্টেন্টিং। অর্থাৎ একই সেটিং এ তার করোনারি করলাম, সরি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করলাম, তার থ্রম্বাসটা রিমুভ করলাম এবং ওই একই সেটিং এ অবশ্যই ওখানে একটা স্টেন অর্থাৎ একটা রিং পরিয়ে দিলাম। এটা কাকে করলাম? যে পেশেন্টের আমার অ্যাকুট এএমআই বলেছিলাম অর্থাৎ এসটি সেগমেন্ট এলিভেশন, তার ক্ষেত্রে শুধু এটা প্রযোজ্য। আর যে ক্ষেত্রে এসটি ডিপ্রেশন পেয়েছিলাম সেই পেশেন্টের ক্ষেত্রে এই প্রাইমারি পিসিআই করার কোনো সুযোগ নাই। তার ক্ষেত্রে শুধু আমরা মেডিকেল ট্রিটমেন্ট দেবো, অর্থাৎ সবই দেব। নাভির গোড়ায় যে ইনজেকশন অর্থাৎ ইনোক্সাফেরিন যেটা দেওয়া হয় লো মলিকুলার হেপারিন সেটাও দেব। অর্থাৎ সব ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট সব সমান সমান। কিন্তু এএমআই এর ক্ষেত্রে তোমার ওই প্রাইমারি পিসিআইটা করা যায়। এখন আসি যে নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই আর আনস্টেবল অ্যাঞ্জাইনা, এইটার মধ্যে কিছু কথাবার্তা আমাদের দরকার। আমি এটা মুছে দিলাম। নন এসটি এলিভেশন এমআই আর এটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা, আর শেষ বড় কথাটা হলো এএমআই। আমি একটু এই তিনটার কথায় আসি। আমাদের করোনারি আর্টারি হচ্ছে দুইটা, রাইট করোনারি আর্টারি এবং লেফট করোনারি আর্টারি। অনেকগুলো ছেলেপেলে ওয়েটিং আছে, ওদেরকে একটু অ্যাডমিট করে দিই। ঠিক আছে, আমাদের রাইট করোনারি আর্টারি আর লেফট করোনারি আর্টারি, এই দুই করোনারি আর্টারির কোনো একটা ব্রাঞ্চ অথবা করোনারি আর্টারির মূল ব্রাঞ্চ যদি টোটালি কমপ্লিট অক্লুশন হয়, যখন কোনো মেইন করোনারি আর্টারি বা এর মেইন যে ব্রাঞ্চ টোটাল অথবা কমপ্লিট কমপ্লিট অক্লুশন যদি হয় তাহলেই সেটা হবে ট্রান্সমুরাল অর্থাৎ টোটাল মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আর যদি কোনো একটা মেজর ব্রাঞ্চের ইনকমপ্লিট, একটা মেজর ব্রাঞ্চ, মেজর মানে মেজর আর্টারি, মেজর করোনারি আর্টারি অথবা মেজর ব্রাঞ্চের ইনকমপ্লিট অক্লুশন হয়, অথবা একটা মাইনর কোনো একটা ব্রাঞ্চের কমপ্লিট অক্লুশন হয়। আমি আবার বলি, নন এএমআই এর ক্ষেত্রে যেটা, যেখানে অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলছিলাম, যেখানে এসটি সেগমেন্ট এলিভেশন এসেছিল, সেক্ষেত্রে আসলে একটা মেইন করোনারি আর্টারি অথবা একটা মেইন ব্রাঞ্চের অর্থাৎ মেজর একটা ব্রাঞ্চের কমপ্লিট অক্লুশন হতে হয়। আর নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই এবং আনস্টেবল অ্যাঞ্জাইনার ক্ষেত্রে একটা মেজর ব্রাঞ্চের ইনকমপ্লিট অক্লুশন অথবা একটা মাইনর ব্রাঞ্চের কমপ্লিট অক্লুশন যদি হয়, তাহলে এই নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই এবং আনস্টেবল অ্যাঞ্জাইনা হয়। এখন নন এসটি আচ্ছা এখানে একটু দেখি, ধরে নিলাম এইটা আমার মায়োকার্ডিয়ামের টোটাল ক্রস সেকশন, এটা হলো আউটার সাইড আর এটা হলো ইনার সাইড।
যদি আমার এই টোটাল মায়োকার্ডিয়াম কোন একটা সেগমেন্টে ফ্রম আউটসাইড টু ইনসাইড ইনার সাইড পুরাটাই যদি তোমার নেক্রোসিস হয়ে যায়, ইনফার্ক্ট হয়ে যায়, তাহলে এটাকে বলা হয় ট্রান্সমুরাল। মুরাল মিন্স হোল থিকনেস, মুরাল মিন্স মাসেল, সরি। ট্রান্সমুরাল মিন্স হলো হোল থিকনেস, অর্থাৎ মায়োকার্ডিয়ামের পুরাটাই ফ্রম আউটার সাইড টু ইনার সাইড পুরা জায়গাটাই ইনফার্ক্ট হয়ে গেছে। এরকম ঘটনা যখন ঘটে তখন সেখানে কিউ ওয়েভ ডেভেলপ করে, সেটা পরে আসছে, কিউ ওয়েভ ডেভেলপ করে, শুধু এটা মনে রাখো। এবং এরকম ক্ষেত্রে আমরা অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলবো, যেখানে এসটি সেগমেন্টে আমরা এলিভেশন পেয়েছিলাম। আর নন এসটি সেগমেন্ট এলিভেশনের ক্ষেত্রে যেটা ঘটে, এটা একটা মাইনর কোনো ব্রাঞ্চের টোটাল অক্লুশন হয়েছিল, অথবা একটা মেজর কোনো আর্টারির ইনকমপ্লিট অক্লুশন হয়েছিল। অর্থাৎ আমরা জানি যে করোনারি আর্টারি গুলো হার্টের বাইরের দিক থেকে সাপ্লাই দেয়, অর্থাৎ মায়োকার্ডিয়ামের আউটার সাইড, যেটা আউটার ওয়াল, যেটা এই এই বরাবরই তো আমার করোনারি আর্টারি গুলো আছে। এই করোনারি আর্টারি তো বাইরের ওয়ালে আছে, আমরা তো অ্যানাটমিতে দেখেছি। তাহলে যে করোনারি আর্টারিটা বাইরে আছে, সে যদি আমার এই মায়োকার্ডিয়ামকে সাপ্লাই দিতে চায়, তাহলে এইখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ এইভাবে আসতে হবে, এইভাবে আসতে হবে। এগুলো সব ব্রাঞ্চ কোথা থেকে? ফ্রম দ্য করোনারি আর্টারি। এখন এই করোনারি আর্টারিটার যদি একটু ইনকমপ্লিট অক্লুশন হয়, দেখো এটা মেজর ব্রাঞ্চের ধরলাম, এটা একটা মেজর ব্রাঞ্চ, এই মেজর ব্রাঞ্চের একটা ইনকমপ্লিট অক্লুশন হলো এই জায়গাটা। অর্থাৎ তার মানে কি, কিছু ব্লাড যাচ্ছে, কিছু ব্লাড যাচ্ছে না। এখন মনে করে এই এই ব্রাঞ্চ দিয়ে এইখানটায় ব্লাড যাচ্ছে, কিন্তু শতভাগ যাচ্ছে না, হয়তো 25% ব্লাড এখান দিয়ে যাচ্ছে। যে ব্লাডটা যাচ্ছে, যাওয়ার পরে মাসেলে ঢোকার পরে প্রথমেই তো এই অংশটা ও দিয়ে দেবে। দেখা যাবে লাস্ট একদম ডিস্টাল পোর্শন, অর্থাৎ ইনার পার্ট অফ দ্য মায়োকার্ডিয়াম, ইনার মায়োকার্ডিয়াম, এই জায়গাটা ব্লাড পৌঁছাবে না। কারণ ব্লাড তো এমনিতেই এখানে কম আসতেছিল, যতটুকু আসতেছিল সেটা ফার্স্ট হাফেই দিয়ে দিয়েছে, এই দিকে দিয়ে দিয়েছে, কিন্তু ইনার পার্ট অফ দ্য মায়োকার্ডিয়াম সেখানে ব্লাড পৌঁছাবে না। তো ইনার পার্ট অফ দ্য মায়োকার্ডিয়াম এই জায়গাটাকে বলা হয় সাব এন্ডোকার্ডিয়াল রিজন। কি বলা হয়? সাব এন্ডোকার্ডিয়াল রিজন। কারণ এখানেই তো আমার এন্ডোকার্ডিয়াম আছে। আমরা জানি যে হার্টের 3টা লেয়ার, এন্ডোকার্ডিয়াম, আমি দিলাম এন্ডোকার্ডিয়াম, এটা মায়োকার্ডিয়াম, আর বাইরের এখানে দিলাম পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম আর মায়োকার্ডিয়ামের মাঝখানে কিন্তু আমার এই করোনারি আর্টারি গুলো থাকে। তাহলে যেটা বলছিলাম, যেটা মাইনর কোনো ব্রাঞ্চের, সরি, একটা মেজর ব্রাঞ্চ হোক বা যার একটা ইনকমপ্লিট অক্লুশন, যেখান দিয়ে ব্লাডটা কম কম আসতেছিল, এবং সেই কম কম ব্লাডটা আউটার পোর্শন অফ দ্য মায়োকার্ডিয়ামে সব দেওয়া হয়ে গেছে, তাহলে ইনার পোর্শনে কিন্তু আর কোনো ব্লাড যাচ্ছে না। এই যে যাচ্ছে না, তার ফলে ইনার পার্ট অফ দ্য মায়োকার্ডিয়ামে ইনফার্কশন হবে। এটাকে বলা হয় সাব এন্ডোকার্ডিয়াল ইনফার্কশন। সাব এন্ডোকার্ডিয়াল ইনফার্কশন। এই সাব এন্ডোকার্ডিয়াল ইনফার্কশনে নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই হয়। তোমরা আর বেশি প্রশ্ন করবে না আমাকে যে কেন হয়, অথবা আনস্টেবল অ্যানজাইনাতেও তো অ্যানজাইনাতে ব্যথা হয়, কিন্তু সেখানে আবার কোনো ট্রপোনিন, আচ্ছা এটা বলতে পারবো যে আনস্টেবল অ্যানজাইনাতে কি হয়। আনস্টেবল অ্যানজাইনাতেও একই ঘটনা হয়, যেটা আমি একটু আগে বললাম নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই এর ক্ষেত্রে, যে ইনার পার্টে ব্লাড যেতে পারছে না, সেটা ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত ওই এলাকাতে ইনফার্কশন হচ্ছে না। নন এসটি সেগমেন্ট এলিভেশনের এমআই এর ক্ষেত্রে সাব এন্ডোকার্ডিয়াল রিজনে ইনফার্কশন হয়ে গেছে, কিন্তু আনস্টেবল অ্যানজাইনার ক্ষেত্রে সাব এন্ডোকার্ডিয়াল রিজনে এখন পর্যন্ত এমআই হয়ে যায়নি, অর্থাৎ ইনফার্কশনটা হয়নি, ইনফার্কশন হওয়ার আগের স্টেজে আছে। এই জন্য পেশেন্টের বুকে তীব্র ব্যথা আছে, মায়োকার্ডিয়াল ইনফার্কশনের যে ব্যথা, সেই তীব্র ব্যথা আছে, কিন্তু তার ট্রপোনিনটা নেগেটিভ, অর্থাৎ ট্রপোনিন বাড়েনি, কারণ তার মায়োকার্ডিয়াল ড্যামেজটা এখনো পর্যন্ত হয়নি, হয়তো কিছুক্ষণ পরেই হয়ে যাবে, এবং হয়ে যাওয়ার আগেই রুগীটা আমাদের কাছে চলে এসেছে। তাহলে যখন আমি দেখব যে এসটি সেগমেন্টটা ডিপ্রেশন, তখন আমার ডায়াগনোসিস হবে দুইটা, নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই অথবা আনস্টেবল অ্যানজাইনা। এই দুটাকে আমি পার্থক্য করব ট্রপোনিন দিয়ে। ট্রপোনিন আই সাধারণত টি করা হয়। যদি ট্রপোনিন টি পজিটিভ হয়,
তাহলে সেটা নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই। আর যদি ট্রপোনিন নেগেটিভ হয় তাহলে তার সেটা হবে আনস্টেবল অ্যাঞ্জাইনা। এখন প্রশ্ন হলো এই তিনটার মধ্যে কে সবচেয়ে খারাপ আর কে সবচেয়ে কম খারাপ? অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন যেটা আমরা বললাম ট্রান্সমুরাল, যেখানে কিউ ওয়েভ আসবে, সেটা সবচাইতে খারাপ। আর আনস্টেবল অ্যাঞ্জাইনা সেটা একটু কম খারাপ, কারণ সে এখনো পর্যন্ত ইনফার্কশন হয়ে যায়নি, কিন্তু হয়ে যেতে পারে যদি আমরা সঠিকভাবে তার অ্যাপ্রোচটা না করি। আশা করি আমি যেটা বলতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি যতটুকু প্রয়োজন ততটুকুই বলছি। আমি এখন কে দাগ দিচ্ছ বা তোমরা এখন দাগ দিও না। আমি এখন বলবো যে যে ইসিজিতে ইসিজিতে একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সরি, একটা অ্যাকুট করোনারি সিনড্রোমের পেশেন্টের কি কি চেঞ্জ হয়? প্রদীপটা কি কি চেঞ্জ হয়? অর্থাৎ আমরা এসটি সেগমেন্ট এলিভেশন এমআই পাইছি একটা পেশেন্টের, এসিএস নিয়ে আসছিল আমাদের কাছে, আমরা এসটি সেগমেন্ট এলিভেশন এমআই পেয়েছি। সেই পেশেন্টের আসলে সময়ের সাথে সাথে ইসিজিতে কি ধরনের পরিবর্তন আসে সেটা জানার আগে আমরা দেখে নেই যে একটা নর্মাল ইসিজিতে পি কিউ আর এস টি এটার প্যাটার্নটা কেমন। This is the P, this is the Q, this is the R, this is the S, and this is the T. এটা হলো একটা নর্মাল ইসিজি আঁকানোর চেষ্টা করেছি। নর্মাল ইসিজি, এটা হচ্ছে পি, এটা কিউ, এটা আর, এটা এস, এবং এটা টি। আমরা সবাই মোটামুটি জানি, জুনিয়র কেউ স্টুডেন্ট হয়তো আছে এখানে। A P wave is due to atrial depolarization. P wave is due to atrial depolarization. QRS is due to ventricular depolarization. And this T wave is due to ventricular repolarization. আমরা জানি যে অ্যাট্রিয়ামে এ ফর অ্যাট্রিয়া, ভি ফর ভেন্ট্রিকল, অ্যাট্রিয়ামে ডিপোলারাইজেশন হয়, তারপরে রিপোলারাইজেশন হয়। ভেন্ট্রিকুলে প্রথমে ডিপোলারাইজেশন হয়, তারপর রিপোলারাইজেশন হয়। অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য তো আমরা পি ওয়েভটা পেয়েছি, খুব ভালো কথা। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য আমরা কিউআরএস কমপ্লেক্সটা পেয়েছি, খুব ভালো কথা। ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের জন্য আমরা টি ওয়েভটা পেয়েছি। প্রশ্নটা হলো অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনের জন্য আমরা কোনো ওয়েভ পাইনি। কেন পাইনি? এটা একটা প্রশ্ন হতে পারে। পাইনি কারণ হচ্ছে অ্যাট্রিয়া যে সময়ে রিপোলারাইজড হচ্ছে ঠিক ওই সময়ে ভেন্ট্রিকুলে ডিপোলারাইজেশন হচ্ছে। আমি আবার বলি, তোমাদের ধরতে হয়তো অসুবিধা হচ্ছে। অ্যাট্রিয়ামে যে সময় রিপোলারাইজেশন হচ্ছে ঠিক একই সময়ে ভেন্ট্রিকুলে ডিপোলারাইজেশন হচ্ছে। ভেন্ট্রিকুলের মাসেল মাস সবচাইতে বেশি, মাসেল মাস বেশি, মোর দ্যান দ্য মাসেল মাস অফ অ্যাট্রিয়াম। আমরা ইসিজি একটা গ্যালভানোমিটার, এখানে যে জায়গার মাসেল মাস যত বেশি হবে তার ইলেকট্রিক্যাল অ্যাম্প্লিটিউড এবং ডিউরেশন তত বেশি হবে। তার মানে হলো ভেন্ট্রিকুলের ডিপোলারাইজেশন হচ্ছে যে সময়, ওই সময় যেহেতু ভেন্ট্রিকুলের মাসেল মাস বেশি, তাই ভেন্ট্রিকুলের কিউআরএস কমপ্লেক্সটা বেশি, একটু বড় সড়ো হবে। এবং ওই একই সময় অ্যাট্রিয়া যে রিপোলারাইজ হচ্ছিল, এবং ওই সময় যে ছোট একটা, যেহেতু অ্যাট্রিয়ামের মাসেল মাস কম, ছোট কোনো একটা ওয়েভ কিছু একটা দিচ্ছিল, সেই ওয়েভটা কিউআরএস কমপ্লেক্সের থেকে ছোট। তার মানে ওই ছোট একটা ওয়েভ produced by the atrial repolarization is buried inside the QRS complex produced by ventricular depolarization. আমি বলি আবার, যে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনের সময় যে ওয়েভটা তৈরি হচ্ছে, সেই ওয়েভটা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন যখন হচ্ছে ওই একই সময় তৈরি হচ্ছে। যেহেতু ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের ওয়েভটা অনেক বড়, ওই বড় কিউআরএস কমপ্লেক্সের ভিতরেই অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনের জন্য যে ওয়েভটা তৈরি হবে সেটা ওর ভিতরেই রয়ে গেছে, সেটা আমরা দেখতে পাবো না, এবং আমরা জীবনে কখনোই দেখতে পাবো না। গেল এই প্রশ্নের উত্তর। এটা একটা প্রশ্ন আসলে কখনো কখনো ছাড়া করে একটু, যারা ভালো পারে আর কি। এখন আমার বলা যেটা বলতে চাচ্ছি সেটা হলো, একটা অ্যাকুট করোনারি সিনড্রোমে এই কিউআরএসটি এর পরিবর্তনটা কিভাবে হয় আমরা এখানে। আচ্ছা, আমি আবার ক্লিয়ার করে দিই জায়গাটা। আমরা এখানে, এই কিউআরএসটি এর পরিবর্তনটা হয়, 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 আমরা এখানে, এই কিউআরএসটি এর পরিবর্তনটা হয়,
ওকে, এটা নর্মাল পি কিউ আর এস এন্ড টি, নর্মাল, দিস ইজ দ্য নর্মাল। আমরা এবার অ্যাবনর্মাল আঁকাবো, অর্থাৎ পেশেন্টটা বুকে ব্যথা নিয়ে আমাদের হসপিটালে আসলো। প্রথমেই তার ইসিজিতে যে পরিবর্তনটা হয় সেটা হলো পি গেল, কিউটা নর্মাল থাকবে। প্রথমেই ফার্স্ট পরিবর্তন, এটা কিন্তু পরীক্ষা ধরবে। প্রথম যে পরিবর্তন সেটা হলো এসটি সেগমেন্ট এলিভেশন, এবং টি ওয়েভের খুব বেশি পরিবর্তন থাকবে না, অথবা মিনিমাল পরিবর্তন থাকবে। পরিবর্তনটা কি, নর্মাল টি ওয়েভ টু আপরাইট, অর্থাৎ উপরের দিকে পজিটিভ। কিন্তু প্রথম যে পরিবর্তনটা হলো এটা অ্যাকুট করোনারি সিনড্রোম, অর্থাৎ অ্যাকুট ইএমআই, এসটি সেগমেন্ট এলিভেশন ইএমআই এর কথাই বলছি। সেখানে প্রথম পরিবর্তনটা হবে এই যে আইসোইলেকট্রিক লাইন থেকে উপরের দিকে উঠে গেছে। কে উঠে গেছে? এসটি সেগমেন্ট এলিভেশন। প্রথম পরিবর্তন হলো এসটি এলিভেশন, আমি সংক্ষেপে লিখলাম এসটি সেগমেন্ট এলিভেশন। এটা কখন হয়? ফিউ মিনিটস, উইদিন ফিউ মিনিটস, কয়েক মিনিটের মধ্যে ঘটে যাবে এই ঘটনাটা। কি ঘটলো? এসটি সেগমেন্ট এলিভেশন, এটা হলো 1 নাম্বার পরিবর্তন। সেখানে কিউ, এটা আমি নর্মাল, এই কিউটা নিউ নর্মাল। পি, আচ্ছা টিটা নর্মাল করে দেই, টিটা ইনভার্সন না, টি নর্মাল। 2 নাম্বার, আমি ডেভিডসনের কথাই বলছি, ডেভিডসন যেভাবে আছে ওভাবেই বলছি, আমার নতুন কিছু না। তোমরা পরে বইতে একটু মিলাই নিও, তাহলে ভালো হবে, মেমোরাইজ করতে সুবিধা হবে। পরের পরিবর্তনটা যেটা হবে সেটা আগে আমি আঁকাই। একটা বড় একটা কিউ চলে আসবে, দিস ইজ দ্য পি, একটা বড় কিউ চলে আসলো। কিউ যখন ডেভেলপ করলো তখন আর, এখানে আর যতটা বড় উঁচু ছিল, যতটা লম্বা ছিল, আর এর হাইটটা একটু কমে যাবে, এবং এই যে এসটি সেগমেন্ট যতটা এলিভেশন ছিল সেই এলিভেশনের পরিমাণটা একটু কমবে, একটু কমবে। আর ওদিকে টার্মিনাল টি ওয়েভটা ইনভার্সন হবে। কি কি পরিবর্তন হলো আমি এখানে লিখতেছি। একটা একটা বড় একটা কিউ ওয়েভ ডেভেলপ করে গেল। আর তারপর হলো এসটি সেগমেন্টের রেজুলেশন, অর্থাৎ আমি লিখি আগে রে রেজু রেজু রেজুলুশন। হ্যাঁ, অর্থাৎ এসটি সেগমেন্টটা যে পরিমাণ এলিভেটেড ছিল ফ্রম বেজ লাইন, সেটা একটু কমে গেল। আর টি ওয়েভ, যেটা টি ওয়েভের যে হাইট, এখানে বেজ লাইন থেকে যে পরিমাণ হাইটটা ছিল এই পর্যন্ত, এই হাইটটা এখানে একটু কমে গেল, কমে গেল। আর কি হলো? একটা টার্মিনাল টি ওয়েভ ইনভার্সন হয়ে গেল। টি ওয়েভটা কি হয়ে গেল? ইনভার্সন হয়ে গেল। এটা হচ্ছে আমার 2 নাম্বার স্টেজ। এবার 3 নাম্বার স্টেজে আসি। ও, 2 নাম্বার স্টেজটা কখন হবে? উইদিন আওয়ার্স, কয়েক ঘন্টার মধ্যে এই ঘটনাটা ঘটে যাবে, অর্থাৎ কিউ চলে আসবে। এই কিউর কিন্তু বিশাল গুরুত্ব আছে। কিউর বিশাল, কিউ মিনস ট্রান্সমুরাল ইনফার্কশন। কিউ মিনস ট্রান্সমুরাল ইনফার্কশন। আমরা একটু আগে যেটা বলছিলাম যে নন এসটি এলিভেশন এমআই, এখানে আসলে ইনফার্কশনটা হয় কোথায়? সাব এন্ডোকার্ডিয়াল রিজন অফ দ্য মায়োকার্ডিয়াম, সেটা তো ট্রান্সমুরাল না। অর্থাৎ নন এসটি সেগমেন্ট এলিভেশনে এসটিটা ডিপ্রেশন থাকে, এটা আমরা সবাই জানি, কিন্তু এটা বোধহয় আমরা অনেকেই জানবো না, না জেনেই অনেকদিন ডাক্তারি করব। সেটা হলো নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু কোনো কিউ ওয়েভ কখনোই আসবে না। কারণ কিউ ওয়েভটা আসে হলো যখন ট্রান্সমুরাল ইনফাকশন হয়। এটাকে বলা হয় উইন্ডো অফ কারেন্ট, সরি উইন্ডো অফ ইনজুরি, উইন্ডো অফ ইনজুরি। অর্থাৎ ট্রান্সমুরাল ইনফাকশন যখন হবে তখন সেখানে কিউ আসে। নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই তে ট্রান্সমুরাল ইনফাকশন হয় না, সুতরাং এখানে কখনোই কিউ আসবে না। এটা পেশেন্টের জন্য অবশ্যই ভালো গেল। এবার আমরা 3 নাম্বার পয়েন্টে আসি। কথা কম 10 মিনিট বলতে চেয়েছিলাম, 30 মিনিট হয়ে যাচ্ছে। 3 নাম্বারে কি পরিবর্তন আসবে? 3 নাম্বারে পরিবর্তন আসবে, পিপি এর জায়গায় থাকলো, কিউটা ঠিক যতটাই এখানে ডিপ হয়েছিল ঠিক ততটাই থাকবে, কিউর কোনো পরিবর্তন হবে। মনে রাখতে হবে, কিউ একবার চলে আসলে সারা জীবনে এই কিউ আর কখনোই যাবে না। যদি না কিছু কিছু ক্ষেত্রে অবশ্য পরিবর্তন ঘটে, যদি না তার খুব দ্রুত একটা পিসিআই করা যায়, কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন ঘটে, কিউ আসার পরেও পরবর্তীতে দেখা যায় কিউ নাই, সেটা ব্যতিক্রম। তোমরা তোমাদের লেভেলে জেনে রাখো যে কিউ একবার আসার পরে আর জীবনে কোনোদিন কিউ যাবে না।
অর্থাৎ কিউ আমি এখানে যে পরিমাণ আঁকিয়েছিলাম ধরে নিলাম যে সেই পরিমাণ কিউই আমি আঁকালাম, কম ডিপ বা বেশি ডিপ হয়নি। আর এবং ইএসটি সেগমেন্ট নর্মাল হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। আর টার্মিনাল টি ওয়েভটা মিনিমালি ইনভার্টেড থাকবে। অর্থাৎ এই সারা জীবন এই টি ওয়েভটা এরকম থাকতে পারে, অথবা আমি আবার আরেকটা আঁকাই, পি গেল, কিউটা ডিপ কিউ ওয়েভ সারা জীবন থাকবে, আর এবং এস নর্মাল হলো, একটু ওয়াইড হয়ে যাচ্ছে কিন্তু আসলে ওয়াইড না, আমি আঁকাতে যে ভুল হয়ে যাচ্ছে, কিন্তু কিউ আর এস কমপ্লিট কিন্তু ওয়াইড না, নর্মাল। এই এস গেল, টিটা সোজা থাকতে পারে, অর্থাৎ পরবর্তীতে এটা নিয়ে যে সে সারা জীবন থাকবে। কি হবে এখানে, এখানে এটা সারা জীবন থাকবে, অর্থাৎ এটা ডেভেলপ করবে উইকস, WEEKS, উইকস অর মান্থ, এবং এই যেটা ডেভেলপ করবে এটাই সে সারা জীবন নিয়ে থাকবে। কি থাকবে, একটা ডিপ কিউএফ থাকবে তার সারা জীবন, এবং তার এসটি সেগমেন্টটা নর্মাল হয়ে যাবে। টার্মিনাল টিওএফটা মিনিমালি ইনভার্টেড থাকতে পারে, অথবা একদম ফ্ল্যাট হয়ে যেতে পারে। আর কখনো কখনো হয়তো বা একটু টিওএফটা একটু পজিটিভ হতেও পারে। অর্থাৎ টিওএফটা কখনোই আর আগের মতো এত সুন্দর আপরাইট হবে না ওই লিডে, যে লিডে তোমার ইনফাকশন হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপারটা হলো যে এসটি সেগমেন্ট প্রথমেই যেটা ঘটেছিল, এসটি সেগমেন্ট এলিভেশন, সে কিন্তু ভালো হয়ে গেল। অর্থাৎ ওই যে আমরা বলি না বেশি বার বাড়তে নাই, প্রথমেই যে লাফায় উপরে উঠে গেছিল সে কিন্তু ঠিক জায়গায় চলে আসলো। অর্থাৎ জ্ঞানী মানুষ যারা তারা আস্তে আস্তে কথা বলে, ধীরে সুস্থে চলে। এই কিউ হচ্ছে সেই জ্ঞানী মানুষ, ধীরে সুস্থে চলেছে, একটা ডিপ কিউ হয়েছে, এবং এই ডিপ কিউ হয়ে সারা জীবন রয়ে গেছে। টি ওয়েভটাও পরবর্তী একটু পরে চেঞ্জ হয়েছিল, যেহেতু সে পরে চেঞ্জ হয়েছিল জ্ঞানী মানুষ, এজন্য সে মোটামুটি তার বৈশিষ্ট্য ধারণ করে ওইভাবে একটা ইনভার্টেড টি অথবা একটা ফ্ল্যাট টি অথবা মিনিমালি রেইজ আপরাইট একটা টি নিয়ে সারা জীবন বসবাস করলো। আর ওদিকে কিউ সবসময় রয়ে গেল, এসটি সেগমেন্টটা নর্মাল হয়ে গেল। আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম যে সিকোয়েন্স অফ QRS T QRS and T wave change in a patient with myocardial infarction। এটা তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে প্রায় একটু সারা একটু জিজ্ঞাসা করে, কারণ এটাই তো আমাদের হট টপিক, আর আমাদের একটু জানতে হবে আস্তে আস্তে। আমার কথা মোটামুটি শেষ। তোমরা যারা আছো কয়েকজন, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, 7 মিনিট সময় আছে। আপনি নন এসটি সেগমেন্ট এলিভেটেড ওই এমআই আর আনস্টেবল অ্যাঞ্জিনার ক্ষেত্রে টপোনিন আই এর হচ্ছে যে একটা ইয়ে বলছিলেন, ওটা একটু আবার বলেন স্যার কাইন্ডলি। নন এসটি এলিভেশন এমআই আর আনস্টেবল অ্যাঞ্জাইনা, এই দুই ক্ষেত্রেই আমরা আগে তো ইসিজি করেছি। ইসিজি করে আমরা কি পেয়েছিলাম, এসটি এসটি ডিপ্রেশন পেয়েছিলাম, এই তো ডিপ্রেশন পেয়েছিলাম। অর্থাৎ এসটি এলিভেশন পেলে তো আমরা একটি এমআই বলে খালাস হয়ে যেতাম, কিন্তু এসটি ডিপ্রেশন পেয়েছিলাম। এসটি ডিপ্রেশন যখন আমরা পাই তখন আমাদের ডায়াগনোসিস হবে এই দুইটা, নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই অথবা আনস্টেবল অ্যাঞ্জাইনা। এখন এই দুইটাকে পার্থক্য করব কি দিয়ে, কার্ডিয়াক এনজাইম ট্রপোনিন আই অথবা ট্রপোনিন টি, আমরা এই টিটা বেশি করি। আসলে এখানে বলার জন্যই বলা যে আই এবং টি দুটাই 3 থেকে 6 ঘন্টার মধ্যেই রাইজ করা শুরু করে, অর্থাৎ এমআই হওয়ার পরে 3 থেকে 6 ঘন্টার মধ্যে এটা রাইজ করা শুরু করে। এটা 36 ঘন্টায় পিকে ওঠে, একদম সর্বোচ্চ লেভেলেও উঠে যায় 36 ঘন্টা। আর এই এই অবস্থায় অর্থাৎ রেইজড অবস্থায় সে কতদিন, 10 থেকে 14 দিন, তো 2 উইকস, সে আরো 2 উইকস পর্যন্ত এই টপনিনটা পজিটিভ থাকে। যাকে যাক আমরা ওদিকে যাচ্ছি না। তাহলে ট্রপোনিন আই বা টি যাই করলাম করার পরে এটা যদি পজিটিভ হয়, অর্থাৎ ট্রপোনিন যদি রেইজড হয়, তাহলে ডায়াগনোসিস হবে নন এসটি এলিভেশন এমআই। আর যদি ট্রপোনিন নেগেটিভ পাই, তাহলে ডায়াগনোসিস হবে আনস্টেবল অ্যাঞ্জাইনা। আনস্টেবল অ্যাঞ্জাইনাতে ইসিজি ডিপ্রেশন, নন এসটি সেগমেন্ট এলিভেশনে ইসিজি ডিপ্রেশন। পার্থক্যটা হলো ট্রপোনিনটা পজিটিভ হয়েছে নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই এ, আনস্টেবল অ্যাঞ্জাইনাতে ট্রপোনিন পজিটিভ হয়নি। কারণটা ওই যে একটু আগে বললাম যে সাব এন্ডোকার্ডিয়াল রিজনে যে ইনফাকশনটা হয়েছে, তার ফলে নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই হয়েছে, কিন্তু আনস্টেবল অ্যাঞ্জাইনার ক্ষেত্রে এখনো ইনফাকশন হয়নি। যদি হয়ে যেত তাহলে তো নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই হয়ে যেত। অর্থাৎ ইনফাকশন হওয়ার ঠিক আগে আগেই এসেছে, টিস্যুতে হাইপোক্সিয়া ডেভেলপ করেছে। মনে রাখতে হবে শব্দগুলো, একটা হলো হাইপোক্সিয়া। আমাদের মায়োকার্ডিয়াম
মাইক্রোডিয়াল টিস্যু খুবই সেন্সিটিভ টু অক্সিজেন লেভেল। হাইপোক্সিয়া মানে কি, অক্সিজেন লেভেলটা ডিক্রিজ করে গেছে কিন্তু এখনো ইস্কিমিয়া ডেভেলপ করেনি। এই হাইপোক্সিয়া আর ইস্কিমিয়া এক জিনিস নয় আসলে। হাইপোক্সিয়া ডেভেলপ করার সাথে সাথে পেশেন্টের পেইন শুরু হয়ে গেছে এবং আমাদের কাছে এসেছে, আমরা ইসিজি করেছি, ট্রপোনিন নেগেটিভ পাইছি, অর্থাৎ তার এখন ইস্কিমিয়া, ইস্কিমিয়া থেকে ইনফেকশন হচ্ছে টিস্যু নেক্রোসিস, মানে সেটা একেবারে খারাপ। ইস্কিমিয়া হাইপোক্সিয়াতে পেশেন্টের পেইন হয়, আসলে এই লেভেলে পেশেন্টের ইস্কিমিয়া হয়ে গেছে, সরি ভুল বললাম একটু। হাইপোক্সিয়াতে পেশেন্টের পেইন হয় না, ভুল বলেছি সরি। হাইপোক্সিয়াতে পেশেন্টের পেইন হয় না, পেইন হয় হলো ইস্কিমিয়াতে। কিন্তু ইস্কিমিয়াতে ট্রপোনিন বাড়বে না, যখন ইনফেকশন হয়ে যাবে তখন ট্রপোনিন বাড়বে। ঠিক আছে, বুঝতে পেরেছো? স্যার, থ্যাংক ইউ। ওকে, আর কেউ কোনো প্রশ্ন করবে? আর মনে হয় কেউ কোনো প্রশ্ন করবে না। রাত অনেক হয়ে গেছে। শুভরাত্রি সবার।